আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তারেক রহমান সরকার আসার পরে 4-5 মাস গেছে। আমরা সেই অর্থে সরকারের বড় কোনো সমালোচনা করিনি। আমরা বলেছি যে সরকারকে আমরা 6 মাস সময় দিতে চাই, অন্তত বছরখানেক সময় দিতে চাই। 1 বছর যাওয়ার আগে একটা সরকারকে পরিপূর্ণভাবে সফল না ব্যর্থ, খারাপ না ভালো, স্বৈরাচার কি স্বৈরাচার না, এই বিবেচনা কোনোভাবে করা যায় না। ইউনূসের ক্ষেত্রে আমরা এই কাজটাই করেছিলাম। ইউনূসের ক্ষেত্রে আমরা 6 মাস সময় নিয়েছিলাম। 6 মাস পরে আর সব সহ্যের বাঁধ ভেঙে গেছিল। মানুষজন আমাদেরকে কিছু প্রশ্ন করছে, আমরা কি আমেরিকার কলোনিতে রূপ নিতে যাচ্ছি? খুব সাধারণ মানুষের প্রশ্ন। আমরা কিছুক্ষণ আগে লাইভে ছিলাম, সেই লাইভে দেখলাম মানুষ আমাদেরকে প্রশ্ন করছে, আমরা কি আমেরিকার কলোনি হয়ে যাচ্ছি? আমরা কি আমেরিকার উপনিবেশ হয়ে যাচ্ছি? আমার কেন যেন মনে হচ্ছে যে আজকে থেকে 200 বছর পরে বাংলাদেশের যদি এরকম ইতিহাস লেখা হয় যে ওই যে পলাশীর প্রান্তরে মির্জাফর যা করেছিল, সিরাজউদ্দৌলাকে হারানোর পরে মির্জাফর তাকে নবাব বানানো হয়, পুতুল নবাব। তারপর আস্তে আস্তে এই বাংলার স্বাধীনতা অস্তমিত হয়। 200 বছর লাগলো সেই স্বাধীনতা আবার ফিরে পাইতে। এমন যদি লেখা হয় যে 5ই আগস্ট 2024 একটা অভ্যুত্থান ঘটানো হয়েছিল এবং সেই অভ্যুত্থান ঘটানোর মধ্যে দিয়ে এই বাংলাদেশে ইউনূস নামে একটা পুতুল নবাব বসানো হয়েছিল, এবং তারই ধারাবাহিকতায় তারপরে আমার কাছে ভাবতে খুব কষ্ট লাগছে যে এই তারেক রহমান সরকার, যেখানে তারেক রহমানের এখনো তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কোনো কর্মকাণ্ডের এখনো মেজর কোনো বিচ্যুতি আমরা খুঁজে পাইনি। মেজর কোনো বিচ্যুতি, হ্যাঁ দেশ পরিচালনায় কিছু বিষয় করছে, কিন্তু তার বলতে, যেমন শেখ হাসিনার ক্ষেত্রে অনেক সময় বলা যেত শেখ হাসিনা এটা কি বললো, ওইটা কি করলো, তারেক রহমানের ক্ষেত্রে এখনো ওইরকম সুস্পষ্টভাবে বলা যাচ্ছে না। কিন্তু এই যে ঘটনাটা ঘটালো সংসদের দক্ষিণ প্লাজায় আমেরিকান স্টাইলে আমেরিকাকে দিয়ে বাংলাদেশে 55 বছরের বাংলা স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতো আমেরিকাকে কেন সংসদ ভবনে এখানে জায়গা দিতে হলো? আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন করবে, ঢাকা শহরে জায়গা কম ছিল। এটা অবশ্যই আমেরিকার কোন একটা চাল বা কোন একটা সিগনিফিকেন্ট কিছু। আমেরিকা চেয়েছে বাংলাদেশকে দেখাতে, পৃথিবীতে দেখাতে যে বাংলাদেশে দেখো, বাংলাদেশের সংসদ ভবন আমাদের একেবারে মুঠের মধ্যে। আমরা চাইলে বাংলাদেশের সংসদ ভবনে গিয়ে আমাদের জাতীয় সঙ্গীত বাজাইতে পারি, এবং তাদের যত লোকজন আছে দেখো আমার সামনে এসে কেমনি বসে থাকে। সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আছে, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আছে, ওই তথাকথিত বিরোধী দল। আমি জামাতকে বিরোধী দল বলতে রাজি না। জামাত একরকম সরকারের পার্টি, বিএনপির পার্ট, সেই জামাতের আমির। তারপরে আমি এক ঝলক বোধহয় শফিকুল আলমরেও দেখলাম, এরপর মায়ের দোয়ার তুলি, এরা সবাই ওখানে আছে। এর বাইরে আরো কিছু চেহারা দেখেছি, যে চেহারাগুলোকে ওই যে মার্কিন $29 বিলিয়ন বলে না, এই $29 বিলিয়ন যাদের কথা ধারণা করা হয়, সন্দেহ করা হয় $29 বিলিয়ন ভাগ পেয়েছিল, এই লোকগুলা সব জমায়েত হয়ে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করছে। কিভাবে পালন করছে দেখেন, ওর খবরটা হচ্ছে কিরকম। মানে এটা আসলে আমার কাছে অবাক লাগতেছে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আজকে এই জায়গাটায় যদি, এই জায়গায় আজকে আমেরিকার স্বাধীনতা দিবস পালন করতে দিবে ভারতের স্বাধীনতা দিবস পালন করতে। ভারতের স্বাধীনতা দিবস পালন করলে ভারত বিরোধীরা তো সরকারকে পারলে ফেলাই দিবে। পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করতে আমরা দিব না, আমরা মানবো না পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করা। আমেরিকাকে দিতে হয়েছে। মানে আমেরিকা কি এমন হয়ে গেছে, এই সরকারের ভিতর থেকেও কি এরকম হয় যে আমেরিকা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে আনতে পারছে, আরে আমারে না কবে তুলে নিয়ে যায়, এরকম কোন বিষয় আছে যে আমেরিকা, আমার বড় ভাই আমেরিকা, হ্যাঁ খায়েশ করছে আমার সংসদ ভবনে একটা অনুষ্ঠান করবে, আমি তারে দেই, আমাদেরকে তুলে নিয়ে যাবে কিনা, নাকি ইরানের মতন ঘটায় ফেলবে? খবরটা ছিল এরকম, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপিত। আচ্ছা, আমি আমার আলোচনার পাশাপাশি আপনাদেরকে ছবিগুলো দেখালাম, দেখেন সেই ছবিগুলো দেখে আপনার কাছে কোথাও একটু খটকা লাগে কিনা। আমাদের কাছে খটকা লেগেছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক অংশীদারিত্ব আরো সুদৃঢ় করার প্রত্যয়ের মধ্যে দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস। শনিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত এক বিশেষ মিউজিক্যাল পারফরমেন্সের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের কথা তুলে ধরেন। তিনি বলেন, বিখ্যাত মার্কিন স্থপতি লুই কান যেমন বাংলাদেশের সংসদ ভবনের নকশা করে ইতিহাস গড়েছেন, ঠিক তেমনি বাংলাদেশি আমেরিকান প্রকৌশলী ফজলুর রহমান খান যুক্তরাষ্ট্রের স্থাপত্য শিল্পে অনন্য অবদান রেখেছেন। 1971 সালের মুক্তিযুদ্ধে, লাইনটা খেয়াল করবেন, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় মার্কিন কিংবদন্তি শিল্পী জন হ্যারিসনের কনসার্ট ফর বাংলাদেশের কথা স্মরণ করে তিনি বলেন, রোববার এই সঙ্গীত আয়োজন মূলত সেই একই মানবিক ও সাংস্কৃতিক চেতনারই ধারাবাহিকতা।
আগামী দিনে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, সন্ত্রাসবাদ দমন, সামুদ্রিক নিরাপত্তা এবং শিক্ষা ও প্রযুক্তিগত নানা খাতে দুই দেশের কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আমার খুব পছন্দের মানুষ ব্যারিস্টার কায়সার কামাল। আমার এলাকার মানুষ, আমার জেলার মানুষ, দীর্ঘ বছর তার সঙ্গে পরিচয়। ভাগ্যিস কায়সার ভাই বলেন নাই যে আমেরিকা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল। মুক্তিযুদ্ধের সময় জর্জ হ্যারিসনের সেই গান, কিন্তু এই কথা তো আমরা ভুলে যাইনি যে মুক্তিযুদ্ধের সময় সপ্তম নৌবহর বঙ্গোপসাগরে পাঠিয়েছিল আমেরিকা, বাংলাদেশ যেন স্বাধীন না হতে পারে। পাকিস্তানকে জেতানোর জন্য যত রকম কুচেষ্টা করা দরকার সব আমেরিকা তখন করেছিল। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তার বক্তব্যে 1976 সালের 4 জুলাইয়ের ঐতিহাসিক ঘোষণা উদ্ধৃতি দিয়ে বলেন, আমেরিকার প্রতিষ্ঠাতা ঘোষণা করেছিলেন সব মানুষ সমান। তিনি জানান, 250তম স্বাধীনতা দিবসে আমেরিকা ফার্স্ট নীতির আলোকেই বিশ্বব্যাপী অংশীদারিত্ব জোরদার করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আরো সুদৃঢ় করার উপর জোর দিয়ে তিনি ইন্দো প্যাসিফিক অঞ্চলের টেকসই নিরাপত্তা, আঞ্চলিক শান্তি রক্ষার্থে ভবিষ্যৎ সহযোগিতা প্রদানের প্রধান ভিত্তি হিসাবে উল্লেখ করেন। আমেরিকা বলছে, যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে আখ্যায়িত করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী মানবিক সংকটে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সহায়তার প্রশংসা করে তিনি বলেন, পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক সহযোগিতা, স্থিতিশীলতা ও গণতন্ত্র রক্ষার ভিত্তিতে দুই দেশের এই সম্পর্ক ভবিষ্যতে আরো সুদৃঢ় হবে। জামাত ইসলাম বাংলাদেশের স্বাধীনতা চায়নি, আমেরিকাও বাংলাদেশের স্বাধীনতা চায়নি। এবং দেখেন আজকে সেই আমেরিকাকে তারা আপনার এই বাংলাদেশের এত ক্লোজ করতেছে, এত ঘনিষ্ঠ করতেছে। এই আমেরিকাই ফিলিস্তিনি মুসলমান ভাইদেরকে ইসরায়েলকে দিয়া মেরে শেষ করে দিচ্ছে প্রতিটা মুহূর্তে। আচ্ছা, একজন প্রশ্ন করেছে আমাদেরকে, জামাত কি মানে ইসরায়েল আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাইদের ছেড়ে দিয়ে তারা আমেরিকার পক্ষে দালালি শুরু করেছে? এই কথা তো আমরা ইলেকশন আগে শুনতাম যে আমেরিকান এমবেসি একদম উঠে পড়ে লেগেছে বাংলাদেশে, দুঃখিত বাংলাদেশে জামাতে ইসলামীকে নির্বাচিত করার জন্য। অদূর ভবিষ্যতে যদি সত্য হয়ে থাকে, অদূর ভবিষ্যতে এই যে আওয়ামী লীগকে এখন নাই, আওয়ামী লীগকে চাইতেছে তারা নিষিদ্ধ করে দিবে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে যদি আগামী দিনে বিএনপিকে পুরোপুরি কোণঠাসা করে জামাতকে ক্ষমতা আনার চেষ্টা করে, তখন বিএনপি কি করবে? আমি গত কয়েকদিন আগে একটা আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে আমেরিকার রাষ্ট্রদূতের মতিগতি কিন্তু সুবিধার না। এই যে এখনো যে সেই হাপিটার হাঁসের মতন সে এমন এমন কিছু উদ্যোগ নিচ্ছে যেগুলো মিন করে যে আমেরিকা আবার কোনো একটা বাংলাদেশে কোনো একটা অঘটন ঘটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে কিনা। আমি অত্যন্ত মর্মাহত যে আমেরিকা কখনো কারো ভালো বন্ধু হয় না, এটা পৃথিবীতে প্রতিষ্ঠিত সত্য। ফলে আমি খুব অবাক হচ্ছি যে বাংলাদেশে আমেরিকার এত বড় অনুষ্ঠান বিএনপি সরকার দক্ষিণ প্লাজায় আয়োজন করলো, যে দক্ষিণ প্লাজায় তোফায়েল আহমেদের মতন কিংবদন্তি মানুষের জানাজা হয় না, জানাজা হতে পারে নাই, সেই দক্ষিণ প্লাজা দিয়ে দেওয়া হচ্ছে আমেরিকাকে। সেই দক্ষিণ প্লাজা দিয়ে দেওয়া হয় হাদির মতন একজন রাজনীতিবিদের জানাজার জন্য। এর চেয়ে লাখ বাংলাদেশে আর কিছুই হতে পারে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া। আপনি বাংলাদেশের পতাকা কোনো অংশ বিকৃতি আপনি করতে পারবেন না, কোনোভাবেই না। আপনি না উড়াইলেন, কিন্তু আপনি বিকৃতি করতে পারবেন, সরাসরি রাষ্ট্রদ্রোহ করা। অথচ চিন্ময় কৃষ্ণ দাস, ইসকনের নেতা, হিন্দুদের নেতা, একটি অংশের নেতা, তার নামে ভুয়া যে পাশে তার ধর্মীয় পতাকা উড়াইছে, আপনি তারা ধরে নিয়ে গেলেন, এখনো জেলে রেখেছেন চিন্ময় কৃষ্ণ দাসকে। এখন সরাসরি পতাকা বাংলাদেশের পতাকার উপরে টানাইতেছে, এমনকি এটা বিকৃতি করে বাংলাদেশের পতাকার সাথে যুক্ত করতেছে। আসলে এই কালেমার পতাকার নামের যে ফাত্রামি, এটা মৌলবাদীদের নতুন অপকৌশল। এই কৌশলে তারা বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে। অলরেডি ইসরায়েলের রাষ্ট্রদূত বলে দিয়েছে যে বাংলাদেশে, এমনি বলে নাই যে বাংলাদেশে হামাসের ঘাঁটি আছে, এমনি তো বলে নাই, সেগুলো প্রমাণ দিচ্ছে তারা। এটা সরাসরি রাষ্ট্রদ্রোহ অপরাধ এবং এটা বাংলাদেশের জন্য হুমকি। বাংলাদেশের পতাকা, সার্বভৌমত্ব, বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধের জন্য পুরোপুরি হুমকি। এরা 71 সালে ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়ে তারা 2026 সালে নয়া ফাত্রামি শুরু করেছে। 24-এ গিয়েও দেখলো যে ক্ষমতায় যেতে পারলো না, তাদের যারা তো ভাই বিএনপি ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতায় আসতে পারে না। এই দুধের স্বাদ ঘোলে মিটাইছে, এটা তাদের পছন্দ হইতেছে না, তাই নতুন একটা কালেমার পতাকার নামে ফাত্রামি শুরু করেছে, যাতে দেশে একটা গজগড়া বাজানো যায়। তারপরে একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে পাকিস্তান আছেই, তুরস্ক আছে, আফগানিস্তান আছে, আর বাংলাদেশের মাদ্রাসাগুলো তেমনি বানায় নাই, এগুলো তো যুদ্ধ করার জন্য বানাইছে, ধর্মের জন্য তো না। কয়েকদিন পরে দেখবেন আসলে এদের সুখে খাইতে ভূতে খেলাই। তো 2024 সালে 5 আগস্টে শেখ হাসিনাকে তাড়াইছে, শেখ হাসিনা সরকার উচ্ছেদ করছে, আর 2026 আইসে তথাকথিত কালেমার পতাকার নামে ফাত্রামি শুরু করেছে, যাতে একটু দুর্ভিক্ষের কবলে পরে না খায় থাকতে পারে। কারণ সুখে খাইতে এদের ভূতে গেলে ভালো লাগতেছে না, তো এদের কপালে খুব শনি আছে।
এতই শনি আসে যে আপনি কল্পনা করতে পারবেন না। দেখতে পাবেন। জি, ধন্যবাদ। আহ ফরিদ ভাই একজন অলরেডি এগুলো আমাদের অবশ্য আমাদের মনেও আসে। দর্শক প্রশ্ন যে আমের কথা, দর্শক প্রশ্ন করেছেন তুরস্কে আম পাঠিয়েছে কিনা, পাকিস্তানে আম পাঠিয়েছে কিনা, চায়নাকে আম পাঠিয়েছে কিনা, ইউএসএ কে আম পাঠিয়েছে কিনা, আমটা কেন ভারতে? এখন আহ শুনেন, কইলে কইলে মায়ের খায়, না কইলে বাপে আইডা খায়। দশাটা এরকম, দোস্তি দোস্তি না ঝুটে, দুশ্মনী না টুটে। সারাদিন ভারতের গালি দিবে, বুঝতে পারছেন? আমার পরিচিত দুইজন মহিলা ছিল, সারাদিন দেখি ঝগড়া করে, সারাদিন ঝগড়া করে, মানে দিনের মধ্যে অন্তত একবার ঝগড়া লাগে। পরে দেখি যে তারা সেমাই যখন রান্না করে তাই একজন আরেকজনকে দেয়। পরে আমরা এই জায়গাটা মীমাংসা করতে যাই, বিপদে পড়ছি। তো বাংলাদেশ ভারতের সম্পর্ক ঝগড়াও করবো, আবার সেমাইও পাঠাবে, এদিকে আর আম পাঠাবে। ভারত আবার ক্রাইসিস পিরিয়ডে তেল বিক্রি করবে, কারণ ওই সময় যদি তেলটা না দিত, আমাদের এই জাতীয় ভাইয়া তারেক রহমানের সরকার উষ্টা খায় উপতে পড়ে যাইত। বুঝতে পারছেন? কিন্তু ওই যে ভারত কূটনীতির, চাণক্য নীতির, সে ধীরে সুস্থ গেছে, সে তার মতো কাজ করে যাচ্ছে। আম পাঠাইছেন ভালো কথা, এখন তো ফেলে দেওয়া যায় না যে না তোর আম নিমু না। বাংলাদেশ হলে তাই করতো, তোর আম নিমু না। ভারত তো ভদ্রতা, সভ্যতা, শিষ্টাচার বুঝে, আন্তর্জাতিক কূটনীতি বুঝে, সেই জন্য সে আম নেয়, কিন্তু বিনিময়ে কিছু দেয় না। দেখা যাক কি হয়, অপেক্ষা করতে থাকবে। অনেক কিছু আছে, ইচ্ছা করলে ফরিদ বলতে ভাই, পারতেছি। ফরিদ ভাই, আয়াতুল্লাহ আলী খামেনির জানা যায় বাংলাদেশ থেকে একটা প্রতিনিধি দল গেছে। এই দলের কেউ কিন্তু শিয়া অনুসারী না। হ্যাঁ, এই দলে যারা গেছে এরা সবাই সুন্নি মতাদর্শের অনুসারী, এবং তারা সবসময় শিয়াদেরকে বলে কাফের। কাফের বলে, একদম প্রকাশ্যে বলে, হ্যাঁ, জি, জি। মাইক লাগিয়ে, হ্যাঁ, লাউড স্পিকারে বলে শিয়ারা কাফের। সেই জি। সেই শিয়া নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানা যায় তারা কিভাবে অংশগ্রহণ করছে। আপনি বিষয়টা যদি আপনার 2-1 মিনিটে, আমি খুব দীর্ঘ আলোচনা জি, চাই না জি, এই জি, বিষয়ে। 1 মিনিটেই শেষ করছি, 1 মিনিটে শেষ করছি। শুনেন, ওই যে সলিমুল্লাহ খানের পীর, যিনি যেটার মাজারে খাদেম, যিনি আহমদ সাহেব বলছিলেন, বাঙালি মুসলমানের মন বোঝা বড়ই মুশকিল। নাস্তিক আবুল ফজল কিন্তু টুপি মাথায় দিয়ে জিয়ার মন্ত্রী হয়ে গেছিল, শিক্ষামন্ত্রী। তো এরা, এটা রাজনৈতিক, এটা একটা ফাত্রামি। ইরানিদের শিয়াদের কাফের মনে করে, কিন্তু এই দেশের জামাত শিবির লামা জাহাবিরা এখানে খোমেনির গায়ে বেনা জানাজা করেছে। যার যার বাড়ি, যার বিয়া তার খবর নাই, পাড়াবর্ষীর ঘুম নাই, মারা গেছে খোমেনি ইরানে, বাংলাদেশে 4 মাস আগেই জানাজা পড়া শেষ। কিন্তু একজনও কিন্তু শিয়া না, আর তারা কাফের মনে করে ইরানিদের, শিয়াদের। আপনি বলেন তো, এদের যারা যারা গিয়েছে তাদের একবার ওই যে মোহাম্মদপুর শিয়া মসজিদে গিয়ে একটু জুম্মা নামাজটা পড়ে আসতে বলেন না। তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। বলেন না, ওই যে পুরান ঢাকার হোসানি দালানে গিয়ে একদিন একটা জামা থেকে এক ওয়াক্ত নামাজ পড়ে আসুক, তাহলে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। আরেকটা উদাহরণ দেই, এই শিয়াদের সাথে বিয়ে করতে বলেন তো, শিয়া মুসলমানের সাথে সুন্নিদের বিয়ে করাইতে বলেন, তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। বলেন বাংলাদেশে তো শিয়া আছে, বিয়ে করতে বলেন, সুন্নিদের বলেন বিয়ে করতে, এরা বিয়ে করবে না, ওরা বিয়ে দিবে, পারবে কিনা বলেন? এগুলো হলো আরেক ভণ্ডামি, এটা হলো রাজনৈতিক ভণ্ডামি। এটা তারা গিয়েছে। আবার দেখেন, বঙ্গবন্ধুর প্রতীকীতে যদি ছবি দেন, ফুল দেন, ওটা হলো কুফরি। কিন্তু এরাই আবার কিন্তু ইরানে গিয়ে এই খোমেনির ছবিতে ফুল দিছে, এটা আবার হালাল হয়ে গেছে। শেখ হাসিনা 300 লোক মারলে ফ্যাসিস্ট, আর খোমেনি 80,000 লোক মারলেও সে ফ্যাসিস্ট না, সে হলো দেবতা, সে হলো গণতন্ত্রের ধারক বাহক। এই দেশের বামপন্থী সিংহবাম আর মোল্লাদের কাছে তাই মনে হয়। তো এটা ওটা আরেক ফাত্রামি, এদের ভণ্ডামি ধরা পড়ে গেছে। জি, ধন্যবাদ। যে ডোনাল্ড ট্রাম্পের 120 ফিট উচ্চতার মূর্তি, আবার ছবিটা যদি একটু ক্লিয়ার করে দেখেন তাহলে দেখতে পাবেন যে ডোনাল্ড ট্রাম্পের পায়ের নিচে ছাপা পড়েছেন শি জিনপিং। এটার কারণটা কি আপনারা সকলে জানেন। আজকে তো সারাদিনই হচ্ছে, কালকেও সারাদিন লেখালেখি হয়েছে, পোস্টার বিভিন্ন ভাবে বানাইছে মানুষ। সেটা হচ্ছে যে এই সর্বপ্রথম আমেরিকার স্বাধীনতা দিবস 250 বছর পূর্তি উদযাপন করেছে কোথায়? বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এই কাহিনী পৃথিবীতে এইবারই, মানে যে সপ্তম আশ্চর্য শুনছেন, এটা হচ্ছে অষ্টম আশ্চর্য। এটা পৃথিবীতে অষ্টম আশ্চর্য যে এভাবে কোন দেশের সংসদ ভবন এরিয়াতে আরেক দেশের স্বাধীনতা উদযাপন হয়। এইটা যদি ধরেন ঢাকা শহরে কোনো একটা ইয়েতে ক্লাবে যদি ভারতের আমরা পালন করতাম তাহলে আরো আগুন লাগতো। তখন কিন্তু দেশ ব্যাচ হয়ে গেছে, কিন্তু এখন দেশ ব্যাচ হয় না। বা আমেরিকার এই স্বাধীনতা দিবস কিন্তু পাইকারও পালন করে না, বা আমেরিকার দালাল যারা, যেমন ধরেন আপনার জাপান আছে, কোরিয়া আছে, তাইওয়ান আছে,
এরাও কেউ পালন করেনি। করছে কারা? বাঙালি জাতিরা। আর সবচেয়ে মজার আর একটা বিষয় কি জানেন, যে এইটার আয়োজন করছে বিরোধী দলীয় নেতা, জামায়াত ইসলামীর নেতা, ওনারা আয়োজন করছে না, সেখানে সমস্ত লোক যায় হাজির। তবে একটা জিনিস উল্লেখযোগ্য এখানে, যাদেরকে আমরা ডলার খোর নামে চিনি, ডলার ডলার যারা ডলার খোর, তাদেরকে ওখানে দেখা যায় নাই এইগুলা। আর 120 ফিট যে জন্য বললাম সেটা হচ্ছে যে, দেখেন এখন দুইটা কাজ করতে পারে জামাতে ইসলাম, যেহেতু আওয়ামী লীগ ঠেকানো হচ্ছে তাদের মূল উদ্দেশ্য, সুতরাং দুইটা কাজ করতে পারে। এক, দক্ষিণ প্লাজায় 120 ফিটের সেম মূর্তি যেটা পোস্টারে দেখছেন বা ব্যানারে দেখছেন, সেম ডোনাল্ড ট্রাম্পের ব্রোঞ্জ মূর্তি। তো ব্রোঞ্জ মূর্তি বানানোর জন্য অবশ্যই জাতির জনক বঙ্গবন্ধুর যে ব্রোঞ্জ মূর্তিগুলো ভাঙা হয়েছিল ওগুলো গলায় টলায় একটা মূর্তি বানাইতে পারে। আর দ্বিতীয় আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে সাভার স্মৃতিসৌধে পাশে স্ট্যাচু অফ লিবার্টি, যেটা আমেরিকার প্রতীক, ওইটা একটা বানা দিতে পারে। যেহেতু শিক্ষা নির্মাণ বন্ধ, সুতরাং শিক্ষা নির্মাণের যে গ্যাস, সেইটা আইনা স্ট্যাচু অফ লিবার্টির পেছন দিয়া লাগাই দিতে পারে গ্যাস লাইন, আর উপরে যে টর্চ লাইট হাতে ধরা সেটার মধ্যে আগুন দিতে পারে, মানে একদম অরিজিন স্ট্যাচু অফ লিবার্টি বানাই দিতে পারে, যেটা আমেরিকাও করতে পারে না, সেটা বাংলাদেশ করে দেখাই দিতে পারে। এতে দুইটা লাভ, যেহেতু আমরা এখন আমেরিকার অঙ্গরাজ্য, উইদাউট পাসপোর্ট উইদাউট ভিসা ছাড়াই অঙ্গরাজ্য, সুতরাং এটাতে আরো প্রমাণ হয়ে যায় যে না, আমরা আসলেই আমেরিকান নাগরিক। যদিও বাপ ডাকা শুরু করছি, কিন্তু বাপ পুত্রের স্বীকৃতি দেয় নাই, ভিসা মিসা পাওয়া তো বুদ্ধিদের কথা। আর এত তেলবাজি করার পরেও আমেরিকা কি ঘোষণা দিয়েছে শুনছেন তো, যে আমরা আর অনুদান দেব না, আমরা ট্রেড দিব। ট্রেড কি দিবেন আপনি? ট্রেড দিবেন ওইটা, ওই যে গম, ডাইল, লবণ, তেল, মানে বেশি দামে হইল আমেরিকা থেকে কিনতে হইব। আগে যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওপেন মার্কেট থেকে এলএনজি কিনতেন, তেল কিনতেন, সেটাও বন্ধ। কারণ আমেরিকা যা বলবে তাতেই কিনবেন, এতে আপনার আমার ডট ডট মারা গেল, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে যে আমেরিকার মূল। আর চায়নার প্রেসিডেন্ট, চায়নার অ্যাম্বাসেডার 4-5 দিন আগেই কি বলেছিল, যে বাংলাদেশের ভেতরে কেউ হস্তক্ষেপ করুক এটা চাই না। তো হস্তক্ষেপ কিন্তু উনিও করছেন। উনি কে যে এইটা এসব বলার? আবার দিকে আমেরিকাও বলে যে বাংলাদেশের ভেতরের কোনো বিষয় নিয়ে অন্য কেউ হস্তক্ষেপ, কারণ দুটোটাই দালাল। এখন চায়নার এই আস্ফালন দেখেই আমেরিকার নির্দেশ দিয়েছিল জমাতেরা, যে বাবারা তোমরা তাড়াতাড়ি আমাদের এইটা করো। এখন অদূর ভবিষ্যতে দেখার বিষয় আছে যে চুক্তিগুলো কি কি হয়, কি কিভাবে চুক্তি হয়। আমরা এদিকে আওয়ামী লীগের নিশ্চয় চুপচাপ, তবে জামাত আর বিএনপি এনসিপি এরা মিলা যদি ওই যে 120 ফিটের এই মূর্তি যদি বানায়, আওয়ামী লীগের ক্ষমতা নেই মূর্তি নিয়ে কোনো কথা বলবে। 50 ফিটের রাম মূর্তির চেয়ে ইয়ের মূর্তি, ডোনাল্ড ট্রাম্পের 120 ফিটের মূর্তি হবে, সমস্যাটা কোথায়? আর এই মূর্তি বানাবে জামাত বিএনপি, এটা কিন্তু হারাম হবে না, এটা হালাল মূর্তি হবে। কারণ আমরা এখন শুয়োর খাবো আইনা, আমরা মদ আইনা খাবো, কারণ পৃথিবীর সবকিছুতে ভেজাল, কিন্তু ভাই হুইস্কিতে কোনো ভেজাল নাই, পিওর হুইস্কি খাইতে পারবো যদি আমেরিকার সাথে আমাদের এই ভাবটা চলতে থাকে। বন্দর করিডোর অমুক তমুক সবই তো দেওয়া হয়েছে, আর থাকলোটা বা কি কি দেশের বাকি যা আছে তাও যাক না, অসুবিধা নেই, অঙ্গরাজ্য হইলাম, সবার পাসপোর্ট আমেরিকান হয়ে যাবে। যারা এখন আমেরিকা যাইয়া যেসব ভাই বোনেরা কাউ চিল্লায়, হেরাও বাতিল, কারণ হচ্ছে যে তোদেরও পাসপোর্ট আছে, আমগো পাসপোর্ট আছে, সব আমেরিকান, এটাই না। এই জন্যই আমি এটা বানাইলাম, যাতে ডোনাল্ড ট্রাম্পের একটা 120 ফিটের মূর্তি দাঁড়া করিয়ে দেওয়া যায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, এবং একটা মূর্তি স্ট্যাচু অফ লিবার্টি বানানো যায়, যেটার পেছন দিয়ে থাকবে গ্যাস পাইপ, উপর দিয়ে লাইটের মধ্যে চলবে আগুন। ঠিক আছে না? এভাবেই চলতে থাকুক দেশ। আর বঙ্গু জাতি, আপনারা বুঝেন কে আপনাদের প্রিয় ছিল, শেখ হাসিনা নাকি অন্য কেউ? জাতির জনকের কন্যা শেখ হাসিনা যেই উন্নয়ন যা দিয়ে গেছে, যেভাবে করে গেছে, এইটাই ইহ জন্মে আর আপনারা পারবেন না। সেটা যে পারবেন না, আপনাদের যে অবস্থা কি সেটাই আপনারা দেখতে থাকুন। জয় বাংলা, জয় বাংলা। 2024-এর বুদ্ধিজীবী কারা? ফরহাদ মজার, সলিমুল্লাহ, পিনাকি ইলিয়াস, মাহমুদুর রহমান। পাকিস্তান থেকে শুরু করে আপনি কোন জায়গায় এই বুদ্ধিজীবীগুলোকে জেলের ভাত ছাড়া কোথাও ভাত খাওয়াইতে পারবেন না, কোথাও ফিট করতে পারবেন না। এদের পাগলামি অন্য যে কোনো মুসলিম রাষ্ট্র কিন্তু এদেরকে জেলে নিয়ে যেত। 2024-এর চরমপন্থার উত্থান কিভাবে বাংলাদেশকে বুদ্ধিজীবী শূন্য করেছে, আলোচনাটা অনেক সহজ করে দিয়েছেন রুমিন ফারহানা। আমি ওনার একটা রিল দেখলাম 2-1 দিন আগে সোশ্যাল মিডিয়াতে। উনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন যে বাংলাদেশে
5 জন রবীন্দ্রসঙ্গীত শিল্পী, 5 জন নজরুল সঙ্গীত শিল্পী, 5 জন ভালো লেখক, এইভাবে উনি বলেছেন আর কি, ভালো যারা বেস্ট, এইরকম 5 জন করে দেখাতে যারা বিএনপিকে সমর্থন করে। রুমিন ফারহানা নতুন করে কিছু বলেননি। এটা সবসময় দেখা গেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, কিংবা আমাদের যে মুক্তিযুদ্ধের সংগ্রাম সবকিছু থেকে শুরু করে আজ পর্যন্ত, বাংলাদেশের সত্যিকারের বুদ্ধিজীবী যারা ছিলেন বা লেখক, সাহিত্যিক, কবি, সঙ্গীত শিল্পী, যাই বলেন, যদি সত্যিকারের সঙ্গীত শিল্পী, নায়ক, নায়িকা, এদেরকে এখন আর ধরা যাচ্ছে না। কারণ হলো এই লোকগুলার আসলে সত্যিকারের মননশীল কোনো শিক্ষা নাই, যদিও এদের যোগ্যতাকে সম্মান করতে হয়, কিন্তু মননশীলতার শিক্ষা বা সৃষ্টিশীলতার শিক্ষা সেটা আর একটু গভীর জিনিস। সেটা কিন্তু আমরা কখনো দেখি নাই যে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলকে সমর্থন করে। কেউ কেউ ছিল যে কমিউনিস্ট পার্টি টার্টিকে সমর্থন করে, বাট মোটা দাগে আওয়ামী লীগকে কিন্তু সবাই সমর্থন করেছে। এটার কিন্তু একটা বাস্তব কারণও আছে। এই কারণটা বোঝা খুব জরুরি। সেটা হলো, আমি যদি এক বাক্যে বলি, সেটা হলো সত্যিকারের কোনো বুদ্ধিজীবী হওয়া সম্ভব না কেউ যদি বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের চেতনা সেটাকে সমর্থন না করে। এখন দেখুন, বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধের চেতনাকে সমর্থন করতে হয়, স্বাভাবিকভাবে পছন্দ করুক বা না করুক, সেই বুদ্ধিজীবীকে আওয়ামী লীগকে সমর্থন করতে হয়। এমন নয় যে তারা সবাই আওয়ামী লীগকে ভালোবেসে সমর্থন করে। তারা সমর্থন করে এই জন্য যে আওয়ামী লীগের চেয়ে বেটার কোনো অপশন তাদের কাছে নাই সমর্থন করার জন্য রাজনৈতিক শক্তি হিসাবে। দেখি এই আমার এই কথার পক্ষে যুক্তি শেষে একটু দেয়া যায় কিনা, আমরা আলোচনাটা চালিয়ে যাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এমন একটা জিনিস, চেতনা বলতে ক্লিয়ার করতে হবে যে চেতনাটা কি। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের কিন্তু সুস্পষ্ট, সেটা হলো আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র এবং আমাদের 72-এর সংবিধান, এই দুটোর নির্যাসটা যদি আপনি টানেন, সেটা হলো একটা উদার, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি করা ছিল। মুক্তিযুদ্ধের চেতনা বলুন, মুক্তিযুদ্ধের স্বপ্ন বলুন, একই। এটাই হলো মুক্তিযুদ্ধের চেতনা, একটা উদার, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমরা যদি আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র এবং